মানে আমি দেশকে ভালোবাসছি আবার দেশের মধ্যে অশান্তি করছি, এটা কি ধরনের ভালোবাসা আমি জানি না। আমার পরিকল্পনা ছিল আমি হুমায়ুন আহমেদ স্যারকে আমার স্টোরি বলে মরে যাব। আমার ওই বিয়েটা এন্ড হয় হচ্ছে রিহ্যাব সেন্টারে। মানে আমি সুইসাইডাল হয়ে যাই, আমার মানসিকভাবে আমি বিপর্যস্ত হয়ে যাই। সামাজিকভাবে আমাদের এই প্রফেশনটাকে তো আসলে ওই অর্থে গ্রহণযোগ্য মনে করা হয় না। একটা মেয়েকে প্রিন্সেসের মতো ট্রিট করে তার ক্ষতি করি, তোমাকে তো এখন শব্দটাই বলতে হবে, দৌড়াবে। হয় আমরা আলাদা গ্রহের মানুষ যারা নায়িকা বা স্লিভলেস পরি, আর না হলে ওরা আলাদা গ্রহের মানুষ। এই জুজুর ভয়টা আমাদেরকে দেখিয়ে রাখা হয়। তোমার ভয় করছে না? বলছে আপু মরলে মরে যাব। ওইটুকু একটা মেয়ে। আমি তো কান্না শুরু করছি, বিকজ আমি শিওর যে এখন আমাদের সবাইকে মেরে ফেলবে। আমি একটা নেটওয়ার্ক তৈরি করেছি। ওইখানে আমি দেখলাম আপনার একটা লড়াই, মা হিসেবে একটা লড়াই, অভিনেত্রী হিসেবে একটা লড়াই। রাস্তার একটা নেশা আছে কিন্তু, মানে যারা আন্দোলন করে এত ফুর্তি লাগছে, যাচ্ছি একদম উত্তেজিত। আমি মানে গণজোয়ারের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলার মারাত্মক নেশা। মানে আমি এখনো আমার গুজবাম্প হচ্ছে, মানে এখনো ফিল করতে পারছি। আমি কিন্তু সরাসরি নেটফ্লিক্সের প্রসঙ্গে আসি, একই সাথে প্রশংসার আবার সমালোচনারও বাংলাদেশের পার্সপেক্টিভে। মানে আপনি যে ধরনের ক্যারেক্টার অভিনয় করলেন ওখানে, আমরা শুনেছি এরকম শোনা কথা যে আপনার আগে আরো একজনকে এরকম অফার করা হয়েছিল বাংলাদেশে। একজন না, অনেকজন। মানে বাংলাদেশের অলমোস্ট যত মানে প্রথম সারির অভিনেত্রী যারা আছেন তাদের সবাইকেই অফার করা হয়েছে এবং সামহাউ তে রিজেক্টেড বা করেনি। আপনার কাছে বিষয়টা কিভাবে এসেছিল, স্টোরিটা কি আসলে, যদি আপনার বলতে কোনো আপত্তি না থাকে? না, আমার কাছে এসেছে হচ্ছে অনুরাগ কাশ্যপের থ্রুতে। আমরা কানজা একসাথে ছিলাম, কানস ফিল্ম ফেস্টিভ্যালে। অনুরাগ কাশ্যপ হচ্ছে আরেকজন ডিরেক্টর। সো ওর সাথে একটা ছবি আমি পোস্ট করি সোশ্যাল মিডিয়ায়। তো ওইটা হচ্ছে কাস্টিং ডিরেক্টর যে বিশাল ভারদ্বাজে, সে দেখে বলে যে এই মেয়েটাকে আমরা অডিশন করতে চাই। তো তখন আমার সাথে যোগাযোগ হয়, কিন্তু তার আগে বাংলাদেশের সবাইকে অলমোস্ট অডিশন করা হয়ে গেছে এবং তাদের সাথে আলোচনা হয়ে গেছে। তো আমি একটা কথা একটু ক্লিয়ার করতে চাই ভাইয়া, সেটা হচ্ছে যে যারা আসলে করতে পারেন নাই, এটা কিন্তু আমি তাদের মানে আমি বলবো যে এটা আমাদের সোসাইটির প্রবলেম বা আমাদের ইন্ডাস্ট্রির প্রবলেম, যে একজন অ্যাক্টরকে তার সেই স্বাধীনতাটা উপভোগ করতে দেয় নাই, যে সে একটা এমন ক্যারেক্টার চুজ করতে পারবে যেটা হয়তো সবার জন্য কমফোর্টেবল হবে না। আমি কিন্তু আমার কো অ্যাক্টরদেরকে নিয়ে একটা কোনো এমন মন্তব্য করি নাই যেটা তাদের জন্য ক্ষতিকারক হবে, কিন্তু তারা আনফর্চুনেটলি করেছিলেন যে এটা একটা দেশদ্রোহী সিনেমা অ্যান্ড এভরিথিং। সো ওইটা আমাকে কিন্তু প্রচণ্ডভাবে স্ট্রেসের ভিতর দিয়ে যেতে হয়েছে, বিকজ দেশদ্রোহী শব্দটা তো অনেক কঠিন শব্দ। দেশদ্রোহীটা আসলে আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে না সেটার জন্য। হ্যাঁ, ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। রিলিজ হওয়ার পরে আপনি কি ফেস করেছেন? রিলিজ হওয়ার সময়টা আমাকে খুব মানুষ ভয় দেখাচ্ছে বেসিকলি, যে তোমার এখন মানে তোমাকে তো এখন শব্দটাই বলতে হবে, হুজুররা বা মোল্লারা দৌড়াবে। সো আমি একটা স্ট্যাটাসও লিখেছি এটা নিয়ে, যে আমাকে আসলে এত ভয় দেখানো হয়েছে, আমি এত ভয়ের মধ্যে দিয়ে আসলে পার করে আজকে বাঁধন হয়েছি, যে এটা খুবই অদ্ভুত আর কি। সো হুজুররা দৌড়াবে, মোল্লারা দৌড়াবে আমার পিছনে, আমাকে নিয়ে আন্দোলন হবে, এই সেই। কিন্তু আমি কিছু ফেস করি নাই। আমার বিনোদন সাংবাদিকদের আবার ধন্যবাদ দিতে চাই, এবং আমি একটা নেটওয়ার্ক তৈরি করেছি, আমার পরিচিত একটা সার্কেল তৈরি করেছি, যারা সমাজের বিভিন্ন জায়গায় আছেন, ইউনিভার্সিটি টিচার আছেন, সাংবাদিক আছেন, লয়ার আছেন, নর্মাল মানে যারা সমাজের বিভিন্ন রকমের কাজের সাথে সম্পৃক্ত আছে, সমাজ সেবা করছেন, তারা সাথে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। সো আমার এই নেটওয়ার্কটা, অনেকে বাইরে থাকে, তো এই নেটওয়ার্কের মানুষরাও আমাকে অনেক সাপোর্ট করেছে, তারা বিভিন্ন স্ট্যাটাস দিয়েছে, তারা সাপোর্ট করেছে যে ক্যারেক্টারটাকে ডিল করেছি কিভাবে, আমি এটা কিভাবে তাদেরকে মানে তারা পছন্দ করেছে বা অপছন্দ করেছে। কারণ আমি মনে করি যে আপনাকে যদি কেউ সমালোচনা করে, সেটা নিতে পারার ক্ষমতাও কিন্তু থাকতে হবে। সো আমি গঠনমূলক সমালোচনা হলে সেটা নিতে চাই আসলে,
আর যেটা একেবারেই মানে কাউকে গালি দেয়া বা কারো নামে খারাপ কথা বলা, সেইটা আমি খুব একটা দেখি না বা গণায় ধরি না, কিন্তু আমি কিন্তু গঠনমূলক সমালোচনা খুব পছন্দ করি। তো তারা এটা করেছেন এবং আমি কিছু ফেস করি নাই, ইভেন আমি কখনো কোনো ফোনও পাই নাই, কখনো কোনো থ্রেড বা কিছু, নাথিং। সো আমি এই জন্য স্ট্যাটাসটা লিখেছি, বিকজ আমাদেরকে কিন্তু এইটা আমার কাছে পলিটিক্যাল একটু কথাটা, বাট আমার কাছে মনে হয় যে এই জুজুর ভয়টা আমাদেরকে দেখিয়ে রাখা হয় হুজুরদেরকে নিয়ে, যে মানে হয় না যে একটা আলাদা গ্রহের মানুষ, হয় আমরা আলাদা গ্রহের মানুষ যারা নায়িকা বা স্লিভলেস পরি, আর না হলে ওরা আলাদা গ্রহের মানুষ। আমার কাছে মনে হয় যে আমরা কেন একটা ডায়ালগে বসতে পারি না, আমরা কেন সাম্যাবস্থায় থাকার জন্য সমাজে আমরা কেন একটা ডায়ালগে বসতে পারি না, আমরা কেন কথা বলতে পারি না, যে আমরা দুইজনের চিন্তা নিয়েই সমাজে থাকতে যেতে পারি একসাথে সাম্যাবস্থায়, এরকম না যে আমরা সবসময় মুখোমুখি থাকবো। এইটা আমাকে খুবই মানে পীড়া দেয়। আমার কাছে মনে হয় যে এটা ইভেন যখন গণ অভ্যুত্থান হলো আমাদের, তারপরে যে মূর্তিগুলো ভাঙা হলো, স্ট্যাচুগুলো ভাঙা হলো এবং একেবারে সাংঘর্ষিক জায়গায় নিয়ে যাওয়া হলো আমাদের যারা আসলে প্রচণ্ডভাবে ইসলামপন্থী এবং যারা সাধারণ নাগরিক, তাদেরকে মুখোমুখি দাঁড় করানো হলো যে যারা এইভাবে বিশ্বাস করে তারা সব মূর্তি ভেঙে ফেলবে, শিল্প সংস্কৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। সো আমরা কেন এইগুলাকে প্রমোট করি? এটা তো বেসিকলি পলিটিক্যাল মুভ, তাদের একটা এজেন্ডা থাকে, তারা এইটাকে বিক্রি করে, তারা মানুষের মধ্যে এই ভয়টাকে স্প্রেড করে তাদের রাজনীতি করে। কিন্তু এটাতে আমরা যদি একটু এগিয়ে আসি বা ওই পক্ষ থেকেও যদি কারো এটা আমার মতো মনে হয় যে আমাদের ডায়ালগ হওয়া উচিত, সেইটা একজন নায়িকার সাথে হতে পারে, একজন ওই রকম মানুষের সাথে হতে পারে যে আমি নায়িকা, আমি আবার সম অধিকারও চাই সম্পত্তিতে। সো এরকম যারা এরকম চিন্তা করছে, তাদের চিন্তার সাথে কনফ্লিক্ট যেখানে হচ্ছে, আমরা কথা বলতে পারি। রাইট। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এই যে প্রায়োরিটির ব্যাপারটা, লাইক ফ্যামিলিতে যথেষ্ট প্যাম্পারিং হিসেবে আপনি বড় হচ্ছেন, এগুলো কি লাইফে সবসময় ব্লেজিং হিসেবে কাজ করেছে, নাকি এগুলোর কারণে কখনো আপনাকে লাইক হয় না যে একটা জায়গা থেকে আপনি এক্সপেক্ট করছেন যে এখানে তো আমাকে কুইনের মতো ট্রিট করার কথা, প্রিন্সেসের মতো ট্রিট করার কথা, কিন্তু আপনি সেই ট্রিটমেন্টটা পাচ্ছেন না? আমি প্রিন্সেসের ব্যাপারটা উল্লেখ করলাম ভাইয়া একটা জিনিস শেয়ার করার জন্য, যে আমরা আসলে আমাদের সমাজ ব্যবস্থায় একটা মেয়েকে প্রিন্সেসের মতো ট্রিট করে তার ক্ষতি করি। তার যে খুব ভালো হয় এরকম না আসলে, কারণ আপনি যখন ওই বাবলটার মধ্যে একটা মেয়েকে বড় করবেন এবং সাডেনলি আপনি তাকে ওয়ার্ল্ডে ছেড়ে দিবেন, তখন কিন্তু তার ওয়ার্ল্ডটা ভয়াবহ কঠিন হয়ে যায়, যেটা আমার সাথে হয়েছে। আমি সেই জন্য পোক করছিলাম। আমার বাবা মার আদরে বড় হওয়া সন্তান এবং অতি ভালোবাসা থেকে তারা যেটা করেছেন, যে খুবই আনফরচুনেট ওই ঘটনাটা, কিন্তু আমার প্রথম বিয়ে হয় আমি যখন আমার 19 বছর বয়স। তো তারা আমাকে অতি ভালোবেসেই, কিন্তু তারা আমার সেফটির জন্য তারা ভেবেছে আমার ভবিষ্যৎটা এভাবেই হয়তো ভালো হবে। লাইক ইট ওয়াজ অ্যারেঞ্জ ম্যারেজ, ফ্যামিলি থেকে? হ্যাঁ, ফ্যামিলি 19 ইয়ার্স। হ্যাঁ, সো কারণ আপনার বাবা মার জায়গা থেকে তো এটা ভুল করার কথা না। না, আমার বাবা মার ভুল হয়েছে কি, এটার একটা আলাদা স্টোরি আছে যে কেন তারা এই ডিসিশন নিয়েছে, কিন্তু তারা কিন্তু এখনো আমি বলছি যে তারা কিন্তু অতি ভালোবেসে করেছে এটা। সো অতিরিক্ত ভালোবাসাও কখনো কখনো কিন্তু পয়জনাস হয়ে যায়। হ্যাঁ, সো এইটা আমাদের মাথায় রাখা দরকার। সো আমি আমার মেয়ের সাথে খুব ব্যালেন্স একটা রিলেশনশিপ রাখার চেষ্টা করি। আমি চেষ্টা করি না যে ওকে আমি সব কিছু থেকে প্রোটেক্ট করতে পারবো, বিকজ এটা সম্ভব না। আমাকে কিন্তু আমার সন্তানকে ছাড়তে হবে, আমাকে কিন্তু ওয়ার্ল্ডের সাথে ওকে ইন্ট্রোডিউস করাতে হবে। সো ওই জায়গাটায় হয়তো কিছুটা ভুল ছিল আমাদের সবার। সো ওই সময়টা খুব বাজে ছিল আমার জীবনে, এবং আমার ওই রিলেশনশিপটা, আমার ওই বিয়েটা এন্ড হয় হচ্ছে রিহ্যাব সেন্টারে। মানে আমি সুইসাইডাল হয়ে যাই, আমার মানসিকভাবে আমি বিপর্যস্ত হয়ে যাই। কত বছরের সংসার? 6 মাস। Only 6 months? হ্যাঁ, সো ওইটা খুবই অ্যাবিউসিভ একটা রিলেশনশিপ ছিল।
তো আমি এত ফ্রাস্ট্রেটেড ছিলাম এবং আমার কথা কেউ শুনছিল না, আমি কাউকে বুঝাতে পারছিলাম না। আমার পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়েছিল, আমার ফ্রেন্ডদের সাথে মিশতে দেওয়া হতো না। তো সব মিলিয়ে খুব বাজে সিচুয়েশন ছিল। আমি বয়স কম ছিল, আমি ভেবেছি যে আমি আর বেঁচে থাকতে চাই না। তো তারপর তো আমি সুইসাইডাল হলাম, রিহ্যাব সেন্টারে ভর্তি হলাম, ট্রিটমেন্ট হলো আমার। তারপরে লাক্সে গেলাম, লাক্স থেকে বের হলাম। সো ওই লাক্সে যাওয়ার ঘটনাটাও কি আপনার মানে এটা হুট করেই হলো নাকি আগে থেকে পরিকল্পনা ছিল? একদমই পরিকল্পনা ছিল না। আমার পরিকল্পনা ছিল আমি হুমায়ুন আহমেদ স্যারকে আমার স্টোরি বলে মরে যাব। সো আমার প্ল্যান ছিল এটা। সো আপনি হুমায়ুন আহমেদ পড়তেন? আমি হুমায়ুন আহমেদ পড়তাম। আমি স্যারের খুবই ভক্ত এবং আমি এত ফরচুনেট, আমি যখন লাক্স চ্যানেলের সুপারস্টার থেকে বের হই তখন হচ্ছে 7 দিন পরে আমার নুহাস চলচ্চিত্র থেকে কাজের অফার আসে এবং আমি স্যারের সাথে প্রায় 2.5 বছর কাজ করেছি। ওয়াও। আমি ওনাকে বলেছিলেন, কখনো বলা হয়েছে? হ্যাঁ, আমি বলেছি যে স্যার আমি তো আপনার কাছে এই গল্প বলে মরে যাব বলে আমি লাক্সে নাম লিখিয়েছি। তো স্যার আমার গল্পও শুনেছে ডেফিনেটলি।